রাজপ্রাসাদের সামনে যে রোমান স্টাইলের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে রাজার ঐতিহ্য বা রাজার ভাব বা রাজার ভাষা বা রাজার পরিচয়। ডবলহরি রাজবাড়ি প্রাসাদে প্রায় 350 ঘর আছে ভেতরে, যা সবকিছুর জনকেন্দ্র, এবং এটার অস্তিত্ব বর্তমানে নাই। এবং বিশাল বিশাল 7টি আঙিনা রয়েছে, তার মধ্যে 2 থেকে 3টি এখন অস্তিত্ব দেখা যাচ্ছে, বাকিগুলো সব জঙ্গলে পরিণত হয়েছে, এখন সেগুলো দেখা যাচ্ছে না। চলুন তাহলে ভিতরে যাই এবং দেখি যে ডবলহরি রাজবাড়ির অবস্থাটা আসলে কতটুকু। ডবলহরি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার বা রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এ বাড়িটি ব্যাপক উন্নতি সাধিত হন। ডবলহরি জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ, আর প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা। এই সেই দিঘি, এবং দিঘি এটা একটি সারমানো ঘাট, ঘাটের 2 পাশে 2টি মন্দির। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলে বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও ডবলহরি রাজপ্রাসাদে প্রায় 350 ঘর এবং 7টি আঙিনা ছিল সে সময়তে। এখন 2টি আঙিনা দেখার মতো আছে, বাকি আঙিনাগুলো জঙ্গলে পরিণত হয়েছে। সেগুলো আছে কিন্তু জঙ্গলে পরিণত হয়েছে। প্রাসাদের ভিতর কোনটি 3 তলা, আবার কোনটি ছিল 4 তলা ভবন। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। 1864 সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্থাপনা করা হয়। পরবর্তীতে স্কুলটি নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচ 5 জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী ডবলহরি রাজবাড়ি অবস্থান। বালুডাঙ্গা থেকে হাঁপানিয়া, হাঁপানিয়া থেকে ভ্যান বা অটোরিকশায় ডবলহরি রাজবাড়ি যাওয়া যায়, অথবা নওগাঁর গোস্তহাটি মোড় থেকে অটোরিকশার যোগে ডবলহরি রাজবাড়ি যাওয়া যায়। এখন ডবলহরি রাজবাড়ির আসলে অস্তিত্ব বলে কিছুই নাই, শুধু কঙ্কালসার, তার দেহটি পড়ে রয়েছে। যেন রাজবাড়ি তো নয়, একটি আস্ত কঙ্কাল। রাজবাড়িটি অত্যন্ত সুন্দর, কিন্তু কালের পরিক্রমায় আজ জনাকীর্ণ, মৃত্যুপরিপ্রায়। তার জীবন হারিয়ে যেন মৃত্যু পরিণত হয়েছে। জীবনের শেষ অধ্যায় এ অপেক্ষা করছে, ধুকে ধুকে মরছে এই রাজবাড়িটি। প্রতিদিন বহু জায়গা থেকে বিভিন্ন রকম পর্যটক আসে এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি উদ্যোগ নেয়, এখনও রাজবাড়িটিকে একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত করা যাবে। চলুন, বাইরে তো অনেক দেখলাম, এখন ভিতরে দেখি। ভিতরে গিয়ে রাজবাড়ি মেন গেটটি বন্ধ তালাবদ্ধ থাকায় এই পকেট গেটের মাধ্যম দিয়েই ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই এই রাজবাড়ির বিশালতা উপলব্ধি করতে পারলাম। চারিদিকে
দালান কোঠা, মাঝে উঠান, এবং উঠানের সম্মুখে হয়তোবা একটি মঞ্চের মতো জিনিস করা হয়েছে, যেটা মঞ্চ হয়তোবা এটা এখানে বিচার সালিশ করা হতো। এই যে সামনে দেখা যাচ্ছে যে মঞ্চের মতন অবস্থান দেখা যাচ্ছে, পোড়ামাটির ইট এবং সুরকি দিয়ে, এবং সামনে সিংহাসনের মতন হয়তো করা ছিল, হয়তোবা এখানে বিচার সালিশ বা কোনো কিছু করা হতো। এই রাজবাড়ি কি উদ্দেশ্যে কখন গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে, তার সঠিক ইতিহাস কেউ বলতে পারে না। এক একজন এক এক রকম কথা বলে। ভাবতে অবাক লাগে, এক সময় রাজার অত্যাচারে এলাকাবাসী থরথর করে কাঁপলেও তার সেই অত্যাচারিত রাজা এখন আর নেই, সেই জৌলুস এখন আর নেই। এলাকা মানুষের কাছে কথিত আছে, এই রাজা নাকি প্রতি রাতে একজন করে নারী ভোগ করত, অর্থাৎ প্রজাদেরকে যাকে তার পছন্দ হতো তাকে তার পিতা বা তার ইয়া সম্বন্ধে কথা বলে তাকে নিয়ে আসতো 2 রাতের জন্য। ভাবা যায় কি এক অবস্থা, কোথায় সে রাজা, কোথায় স্যার এই অবস্থা। সিঁড়িগুলো ক্ষয়ে গেছে এবং একেবারে ভয়ঙ্কর অবস্থায়, খুব সাবধানে উঠতে হচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অংশটি মূলত থিয়েটার হিসেবে ছিল। রাজবাড়ি গান বাজনা প্রতিদিন রাতে সন্ধ্যার পরে এখানে জলসা বসত, এবং রাজার প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে এখানে এই জায়গাটাতে মানে এটা আসলে থিয়েটারের একটা অংশ, রাজবাড়ি থিয়েটার অংশ এটা। বাড়ির এই অংশটিতে প্রতি রাতে বসত গান বাজানোর আসর। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ বা গুড়ে ব্যবসা করতে আসতেন। তিনি দিগলি বিলের মধ্যে দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটির ব্যবসায় জন্য আসতেন। বর্তমানে নদীর অস্তিত্ব আর নেই। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন, তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বাঁধছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটির জল দেখে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তার ব্যবসায় ব্যাপক উন্নতি সাধিত হতে থাকে। এইখানে রাজবাড়ির অবস্থা খুবই জনাকীর্ণ। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা ওয়ালের উপর, যে কারণ থেকে দাঁড়িয়ে থাকতে পারছি। যে কোনো সময় এই ওয়ালটিও ভেঙে পড়তে পারে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও বেশ দুর্বিষহ অবস্থা, যে কোনো সময় প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে।
অন্য আরেক ঐতিহাসিক দলগণ মনে করেন দুবলাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলাটির গ্রামের কাছে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হয় দুবলাটি রাজ জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর দিতে থাকতেন। রঘুনাথের বৃত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডাক পাঠানো হয় মুর্শিদাবাদের নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। বন্ধুরা, রাজবাড়ির যে খারাপ অবস্থা, এখানে উপরে দেওয়াল নাই, নিচে বিভিন্ন রকম আগাছা, দেওয়াল ধসে ধসে পড়ছে, খসে খসে পড়ছে। যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে এখানে যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে জায়গাটাও যে ঠিক থাকবে এরকম নাই, অনেক রিক্সের মতো দাঁড়িয়ে আছি। এবং এখানেও যে দেওয়ালটা কখন ধসে পড়বে হয়তো আমাদের নেক্সট প্রজন্ম বা নেক্সট যখন কেউ আসবে হয়তো জানতে পারবে না এরকম এত আমার খারাপ অবস্থা। 1892 খ্রিস্টাব্দে এর দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারত। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্ভ অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারের সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগ অধীনে চলে যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর তেমন কোনো কার্যক্রম করেন নাই, শুধু একটি সাইনবোর্ড। অন্যান্য সব রাজবাড়ির মতোই এ রাজবাড়িতেও সেই একই অবস্থা। জনাকীর্ণ, মাদক সেবকের আস্থানা থেকে শুরু করে ভিতরে পর্যটক বা দর্শনার্থীরাও সুরক্ষিত নয়। এভাবেই চলছে, যেন দেখার কেউ নাই। অথচ এই রাজবাড়িগুলোকে যদি দর্শনার্থী যেন সংরক্ষণ করা হয়, হয়তো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে রাজবাড়িগুলোর ইতিহাস। কিন্তু এখন যে অবস্থা বা দিনে দিনে যে অবস্থা হচ্ছে, হয়তো আর কিছুদিন পর, আরও কয়েক বছর পরে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না এখানে কোনো রাজবাড়ি বা কোনো কিছু ছিল। বহুত আগেই লুটেরারা বিভিন্ন দরজা জানালা বা বিভিন্ন সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। এখনো চলছে চুরি, দেখার কেউ নেই। এখানে রাজবাড়িটির ছাদের অংশই নাই, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তে পরিণত হয়েছে। এর মধ্যেই মানুষ আসছে, যে যার মতো করে
দেখে চলে যাচ্ছে। হয়তো কখন কার ভাগ্যে ধসে পড়বে, কার উপর ধসে পড়বে কেউ জানে না। প্রত্যেকটা সিঁড়ির একই অবস্থা, সাইড ক্ষয়ে ক্ষয়ে গেছে। কোনো রকমে কষ্ট করে সাবধানতার সাথে উঠা যাচ্ছে। এই রাজবাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা আমাকে খুব বিমোহিত করেছে, এখানে মসজিদের যেমন মিনার করা হয় এরকম মিনার করার মতো একটা জায়গা করা ছিল, যেখানে রাজা উঠে বসে থাকতো এবং হাওয়া খেত। একটা হাওয়া ভবন বা হাওয়া ঘর হিসেবে করে তুলবে। সেটার অবস্থা এতটাই জঘন্য এবং এতটাই ভয়ানক যে বলার অপেক্ষা রাখে না। না দেখলে বুঝতে পারবে না কতটা ভয়ানক। তারপরও রিস্ক নিয়ে উঠে গেলাম। খুবই অন্ধকার এবং সিঁড়িগুলো খুবই চিকন চিকন, খালি চোখে কিছু দেখা যায় না, সেজন্য মোবাইল লাইট দিয়ে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। ওপরে গিয়ে আবার আলোর ইয়ে আছে, কিন্তু ওই জায়গাটা ঢোকার জায়গাটা খুবই অন্ধকার। মোবাইল লাইট জ্বেলেও খুব একটা ভালোভাবে দেখা যায় না। 3 তলা এই মিনারটি, কিন্তু মিনারটির সিঁড়িগুলোর অবস্থাও জনাকীর্ণ। এখানে দোতলা ছাদে, অর্থাৎ একতলা উঠে দোতলা ছাদে দিয়ে ভবনগুলোতে যাওয়ার জন্য বা থিয়েটারের ওখানে যাওয়ার জন্য একটা রাস্তা করা আছে, কিন্তু এখন আর যাওয়া যাবে না, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। উঠলাম 3 তলায়। অন্ধকার রাস্তা এবং চারিদিকে শুধু মাদক দ্রব্যের ঝলকানি। আশেপাশে 3 তলার উপরে শুধু মাদকের আস্তানা। হয়তোবা অন্যান্য সময় এখানে মাদকের আস্তানা বসে। দেখেন উপর থেকে কি খুব ভয়ানক অবস্থা। অথচ এই এক সময় এই রাজবাড়ির গম গম করত পেয়াদা, প্রজাদের বিচার সালিস, রাজাদের গান বাজনা এবং অত্যাচারের মাধ্যমে। এখন নেই তার কোনো কিছু। কত ভয়ঙ্কর এই জায়গাটি মাদকের ইয়ে হয়ে গেছে, আঁকড়া হয়ে গেছে। এবং হয়তো এখানে পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এখানে বিকাল বা যে কোনো সময়তে এখানে মাদকের আসর বসে। এবং এখানে দেখেন সিঁড়িটা কত বড় এবং পেঁচানো এবং অন্ধকার জন্য ভিডিও সেরকম ভাবে দেখাতে পারছি না, এতটাই অন্ধকার। এটা হচ্ছে হাওয়াখানায়, এখানে রাজা বসে হাওয়া খেত।
এখানে পুরোটাই অন্ধকার, একটু আলো নাই, দেখা যাচ্ছে না, একেবারেই অন্ধকারে নিমজ্জিত। মনে হচ্ছে যে একটি গুহার মধ্যে ঢোকা হয়েছে, গুহার মধ্যে ঢুকেছি। দেখেন কি অবস্থা, কি জরাকীর্ণ অবস্থা। বিদায় নিচ্ছি দুবলাটি রাজবাড়ি থেকে। আজকের মতো দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানালে উপকৃত হব। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।